দুজন জলজান্ত মানুষকে হত্যা করা হলো। এখানেই অপরাধের শেষ নয়, মৃতদেহ টুকরো টুকরো করে ফেলা হলো, একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করা হলো। আপাতত খবর, তারপর পুঁতে রাখা হয়েছিল দেহ। কোনো কোনো অসমর্থিত সূত্রে খবর, মৃতের মাংস রান্না করে খাওয়াও হয়েছে। ভাবুন একবার। কেরালাতে পুলিশরা একটা হারিয়ে যাওয়া মহিলাকে খুঁজছিল। তাকে অনেক দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই তার পরিবার অনেক চিন্তায় ছিল। পুলিশদের তাকে খুঁজে পাওয়ার চান্সেস খুবই কম লাগছিল, তবে তাদের কিছু মানুষের ওপর সন্দেহ ছিল। পুলিশরা ওই মহিলাকে খুঁজতে খুঁজতে তাদের ভাবনার থেকেও খুবই একটি ভয়ঙ্কর কেসের বিষয় জানতে পারে। তো চলো কথা বলা যাক কেরালার মানুষ বলিদান কেসটির সম্পর্কে। ছাব্বিশে সেপ্টেম্বর 2022, এলেন্থুর, কেরালা। 52 বছরের পদ্মা নামক একজন মহিলা এলেন্থুর গ্রামে থাকত। সে ওখানে লটারির টিকিট বিক্রি করে এবং ছোট মোটো কিছু কাজ করে নিজের জীবনযাপন করত। পদ্মার বন্ধুদের কাছ থেকে জানা যায় সে খুবই সিম্পল, সাধারণ এবং সাহায্যকারী মহিলা ছিল। সে লোয়ার মিডল ক্লাস থেকে বিলং করত, তাই প্রায় তার ডেলি রুটিন একই ছিল। সকালে ওঠো, কাজে যাও, রাতে বাড়িতে এসো, আবার কখনো দেরি হয়ে গেলে হোটেলে খাবার দাবার সেরে আবার কাজে চলে যাও। তবে পদ্মার একটা মেয়ে ছিল যে ইউপিতে টিচারের চাকরি করত। সে প্রতিদিন তো ইউপি থেকে কেরালা এসে দেখা করতে পারবে না, তাই সে প্রতিদিনই প্রায় তার মাকে কল করে তার খোঁজ খবর নিত। দেখতে গেলে পদ্মার লাইফ প্রায় প্রতিদিনের কাজকর্ম করে নর্মালি চলছিল। হ্যাঁ, টাকা পয়সার কিছু কমই ছিল, তবে পদ্মার সাথে কারোর কোনো রকম ঝগড়া ঝামেলা ছিল না। যার সাথেই দেখা হতো সে মন খুলে ভালোভাবে ভদ্রভাবে কথা বলতো। তাই এটা খুবই অদ্ভুত ছিল যে 26শে সেপ্টেম্বর তার গায়েব হয়ে যাওয়া। 3 দিন কেটে যায়, কেউ কোনো রকম রিপোর্ট করে না। তবে যেমনটা আমি আগে বলেছিলাম যে সে তার মেয়ের সঙ্গে প্রতিনিয়ত ফোনে কথা বলতো, তাই 29শে সেপ্টেম্বর তার মেয়ে কেরালার লোকাল পুলিশ স্টেশনে ফোন করে তার মায়ের একটা মিসিং রিপোর্ট করে। তবে পুলিশরা তার কথাগুলি একটা কান থেকে শুনে অন্য কান থেকে বার করে দেয়, অর্থাৎ তার কথার কোনো মূল্য দেয় না, আর এ বিষয়ে কোনো রকম ইনভেস্টিগেশনও করে না। পুলিশের দ্বারা কোনো রকম অ্যাকশন না নেওয়ার ফলে পদ্মার মেয়ে বিরক্ত হয়ে টেনশনে কেরালার এলেন্থুর গ্রামের দিকে রওনা হয়। তার নেগেটিভ থিঙ্কিং তাকে ভাবতে বাধ্য করছিল তার মায়ের সঙ্গে কিছু হয়ে যায়নি তো, তার মা ঠিক আছে তো। সে তার গ্রামে এসে তার মাকে খুঁজতে থাকে। প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে শেষবার তার মাকে তারা কাজে যেতে দেখেছিল, আর এর মধ্যে তারা কিছু অদ্ভুত কিছু খুঁজে পায় না, কেননা এটা তার ডেইলি রুটিনের মধ্যেই ছিল। অনেক খোঁজার পরে এবং কোনো রকম প্রমাণ না পাওয়ার ফলে পদ্মার মেয়ে ফের থেকে কেরালার লোকাল পুলিশ স্টেশনে তার মায়ের মিসিং রিপোর্ট করে, এবং এইবারে পুলিশরা বিষয়টিকে একটু বেশি সিরিয়াসলি নেয় এবং তার মাকে খুঁজতে শুরু করে। সর্বপ্রথম যেটা তারা করে, তার মায়ের কল রেকর্ডগুলি চেক করে, এবং কল রেকর্ডের মধ্যে সবকটা নাম্বারই মোটামুটি চেনা পরিচিতর মধ্যে ছিল। তবে শেষবার তার মা যাকে কল করেছিল সেটা হলো শফি রশিদ। শফি রশিদ একটা রেস্টুরেন্ট চালায় এবং পদ্মা হলো তার প্রতিদিনের কাস্টমার। শফির সাথে পদ্মার কথা তো হতো, তবে বন্ধুদের মতে তাদের মধ্যে তেমন কিছু ছিল না। সো লাস্ট কল শফির কাছ থেকে এসেছিল, তাই পুলিশ যায় শফির রেস্টুরেন্টে তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসার জন্য। আসলে পুলিশ ওখানে শফিকে গ্রেফতার করতে যায়নি, তারা শফির রেস্টুরেন্টে গিয়ে শফির সম্পর্কে লোকেদেরকে জিজ্ঞাসা করতে থাকে, আর শফি বিনা কিছু বুঝে জেনেই ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যার ফলে পুলিশের তার প্রতি সন্দেহ আরও বেড়ে যায় যে সে কিছু তো জানে পদ্মার বিষয়ে। পুলিশের প্রশ্ন করায় সে কোনো উত্তর দেয় না, তবে তার পার্সোনালিটি বিহেভিয়ার দেখে পুলিশ বুঝতে পারে সে কিছু তো লুকাচ্ছে তাদের কাছ থেকে। তাকে নানানভাবে অনেকক্ষণ ধরে প্রশ্ন করার পরে সে অ্যাকসেপ্ট করে, হ্যাঁ সে পদ্মাকে জানে। তবে তার সাথে সে আরও একজনের নাম নেয়, সেটা হলো রোজলিন। যখন পুলিশ পদ্মার বিষয়ে ইনভেস্টিগেট করছিল তখন রোজলিন নামটি সামনে আসে। রোজলিনের কোনো মিসিং রিপোর্ট ছিল না, তবে সে 3 মাস আগে 6 জুন থেকে মিসিং আছে। পুলিশ রোজলিনের বাড়িতেও যায়, তবে ওখানে কেউ ছিল না, আর প্রতিবেশীরা মনে করে রোজলিন হয়তো বাড়িটি ছেড়ে দিয়েছে এবং অন্য কোথাও থাকতে চলে গিয়েছে। রোজলিনও পদ্মার মতো লটারির টিকিট বিক্রি করত এবং সেও প্রতিনিয়ত
সাফির রেস্টুরেন্টে খেতে যেত। কিছু তো একটা বিষয় আছে যেটা রোজলিন এবং পদ্মাকে সাফির সঙ্গে কানেক্ট করছে। পুলিশ বুঝতে পারে সাফি এখনও তাদের কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে, তাদেরকে বিষয়টা সম্পূর্ণ খুলে বলছে না। পুলিশ 2 দিন ধরে তাকে এই বিষয়ে নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে এবং শেষে সে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে। এলেন্থুর গ্রামে যেখানে পদ্মা, রোজলিন এবং সাফি থাকতো, সেখানে খুবই বিখ্যাত একটি ডক্টর কাপেলও থাকতো, যাদের নাম ভগবাল সিং এবং লাইলা সিং। তারা দুজনে তাদের এলাকায় এবং সোশ্যাল মিডিয়াতে খুবই বিখ্যাত ছিল। অনেক সব লোকেরা তাদের সঙ্গে দেখা করতেও আসতো। ভগবাল সিংয়ের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে একটি পেজও ছিল, যেটা সে নিজেই ম্যানেজ করত। ওখানে একদিন হঠাৎই তার কাছে শ্রীদেবী নামক একটি মহিলার কাছ থেকে মেসেজ আসে। শ্রীদেবী তার সঙ্গে ফেসবুকে কথা বলে। সে জানতে পারে ভগবাল সিং এবং লাইলা সিং খুব একটি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের সমাজের নাম তো ছিল, তবে কোভিডের পর থেকে তাদের বিজনেস খুব একটা ভালো চলছিল না, যার কারণে তাদের কাছে টাকা পয়সার অভাব দেখা দিচ্ছিল। এই ফেসবুক ইউজার শ্রীদেবী ভগবাল সিংকে বলে তার কাছে একটি উপায় আছে এই সমস্যা সমাধানের জন্য, তবে তার জন্য তাদেরকে ফিজিক্যালি দেখা করতে হবে। তারা দুজনে সিদ্ধান্ত নেয় দেখা করার। দেখা করতে জানা যায় শ্রীদেবী আসলে কোনো মেয়ে নয়, বরং সে সাফি রাশিদ নিজেই। সাফি রাশিদ ভগবাল সিংকে আশ্বাস দেয় যে সে তাদের পরিস্থিতি ভালো করে দেবে, তাদের টাকা পয়সার অভাব মিটিয়ে দেবে। তবে তার জন্য ভগবাল সিংকে সেটাই করতে হবে যেটা সাফি রাশিদ তাদেরকে বলবে, যেটা ছিল ব্ল্যাক ম্যাজিক। আর এটা হয়তো বিশ্বাস করার মতো না যে লাইলা সিং এবং ভগবাল সিং দুজনেই MBBS ডক্টর ছিল। তারা সাফি রাশিদের এই প্রস্তাবটি মেনে নেয়। সাফি রাশিদ দুজন ডক্টরকে বলে যে সে কালো জাদু করে এবং তাদের উপরে কেউ টোটকা করেছে, আর এই টোটকাটা এতটাই শক্তিশালী যে এটাকে ভাঙার জন্য তাদেরকে কোনো এক মহিলার বলি দিতে হবে এবং তার মাংসের একটি টুকরো খেতে হবে। আর তারা দুজন ডক্টর এই জিনিসটার জন্য রাজি হয়ে যায়। তবে ভগবাল সিং এমন কাউকে জানতো না যার সঙ্গে সে এমনটা করবে। তাছাড়া সে পুলিশের ঝামেলার কারণে ভয় তো করছিল, তবে তার আইডিয়াটা খারাপ মনে হয় না। সাফি ভগবাল সিংয়ের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বলে কোনো বিষয়ে তাদেরকে চিন্তা করতে হবে না, সবকিছুর ব্যবস্থা সে করে দেবে। 6 জুন সাফি রোজলিনকে ভগবাল সিংয়ের বাড়িতে নিয়ে যায়। সাফি রোজলিনকে 10 লাখ টাকা দেয় একটি অ্যাডাল্ট ফিল্মে কাজ করার জন্য। 10 লাখ টাকা একটি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির জন্য অনেক, তাই রোজলিন তাতে রাজি হয়ে যায়। ঘরে পৌঁছতে রোজলিনের হাত খাটে টাইট করে বেঁধে দেয়। রোজলিন ভাবে এটা হয়তো ফিল্মেরই একটি অংশ। লাইলা সিং তার চোখে একটি কাপড় বেঁধে দেয় আর তার মুখের মধ্যে একটা কাপড় ঢুকিয়ে দেয়। আর হঠাৎই রোজলিন শুনতে পায় কেউ যেন কিছু বলছে। আসলে সাফি কিছু মন্ত্র পড়ছিল। ভগবাল সিং একটি ছুরি নিয়ে রোজলিনের গলা কেটে তাকে ওখানে মেরে ফেলে। তারপর তারা 3 জন মিলে তার বডির টুকরো করে তাদের বাড়ির পেছনে পুঁতে দেয় এবং একটি করে মাংসের অংশ নিজেরা খেয়ে নেয়। ভগবাল সিং এবং লাইলা সিং এই সব কিছু করার পরে ভাবে এবার হয়তো তাদের খারাপ সময় চলে যাবে, মানে এই জন্যই তো তারা এই সব কিছু করেছিল। তারা জানতো যে তারা খুবই একটি বড় জঘন্য কাজ করেছে, তবে এবার তাদের আর্থিক অবস্থা ভালো হয়ে আসবে। তবে এমনটা কিছু ঘটে না, বরং তাদের সেভিংয়ের একটি বড় অংশ সাফি এই রিচুয়ালটার জন্য খেয়ে নেয়। তো তাদের আর্থিক অবস্থা ভালো হওয়ার পরিবর্তে আরও নিচের দিকে নেমে আসতে থাকে। তখন ভগবাল সিং সাফিকে ফোন করে বলে যে তাদের আর্থিক অবস্থার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। তখন সাফি বলে একজনের বলিদানে কিছু হবে না, এই টোটকাটা অনেক শক্তিশালী, তাই তাদেরকে আরও একজনের বলিদান দিতে হবে, আরও একজন মহিলার। তখন সাফির নেক্সট টার্গেট হয় পদ্মাজি। পদ্মাকেও ঠিক একইভাবে রোজলিনের মতো মিথ্যে কথা বলে নিজের জালে ফাঁসিয়ে ভগবাল সিংয়ের বাড়িতে নিয়ে আসে এবং তার সঙ্গে ঠিক তেমনটাই করে যেমনভাবে তারা রোজলিনকে হত্যা করেছিল। সাফির কাছ থেকে পুলিশ এই সব কিছু শোনার পরে ভগবাল সিং এবং লাইলা সিংয়ের বাড়িতে যায় এবং তাদেরকে অ্যারেস্ট করে নেয় এবং তারাও কোনো বাহানা বানায় না এবং সহজেই মেনে নেয় যে তারাই রোজলিন এবং পদ্মার হত্যা করেছিল। তো আজের জন্য এতটুকুই। এমন একটি সত্য ঘটনা দেখার জন্য স্ক্রিনের সামনে আসা ভিডিওটির মধ্যে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।